এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। মনের মানুষকে না দেখে গেলে কিভাবে হয় বলুন? আবির কথাগুলো পাত্তা দিল না, বরং ছুটির ওড়না ঠিক খরা দেখে বিরক্ত হয় যেন। এক হাতে ছাতাটা ধরে অন্য হাতে নিজের পরনে থাকা ব্লেজারটা খোলার চেষ্টা করে, পরপরই খুলে ছুটির দিকে এগিয়ে বলে ওঠে, গর্ভ কাজ করার আগে না ভেবে এখন আমার সামনে ভাবাবি দেখাচ্ছিস। ছুটি সরু শ্বাস টানে। ব্লেজারটা হাত বাড়ি নেওয়ার আগে আবির ছাতাটা কাঁধে আটকিয়ে 2 হাতে টানিয়ে দিল তার গায়ে, বলল, এত বছর আমার জন্য পাগলামো দেখিয়েছিস, ভালোবাসা দেখিয়েছিস, অথচ আমি চলে যাব শুনে তোর একটু পাগলামো নেই, একটু কষ্ট নেই, বরং নেচে নেচে ভার্সিটি মনে আনন্দে বৃষ্টিতে ভিজে আসছিস। ছুটি সবটাই শুনল, পর মুহূর্তেই হেসে বলল, আপনার ব্লেজারটা ভিজে গেল তো পরে ফেরত কি করে দেব? আপনি তো চলে যাচ্ছেন আজ। আবির উঁচু করে বলল। এমন ভাবে বলছিস যেন আর দেখা হবে না। ছুটি ক্লান্ত চাহনিতে তাকায়, হেসে বলে, না হতে পারে, আর হলে তো ভালোই, ফেরত দিয়ে দেবো তাহলে। আবিরের এই মুহূর্তে কপালে ভাঁজ পড়ে। মেয়েটা কেমন করে যেন কথা বলে এই কয়েকদিন, কেন যেন মনে হয় মেয়েটা তাকে ইগনোর করতে চাইছে। আবির শুধায়, নাও হতে পারে, মানে তোর কথাগুলো কেমন জানি শোনায় এখন। তোকেও কয়েকদিন বুঝে উঠিনি আমি, এমন কেন হচ্ছে? ছুটি হেসে জানায়। জানি না তো। আবির এবারে কঠিন স্বরেই বলে ওঠে, আমায় ঠকানোর কথা ভুলেও ভাববি না ছুটি, ভুলেও না, খুব খারাপ হবে তাহলে। ছুটি তাচ্ছিল্য করে জানায়, আপনাকে ঠকলে আমি ঠকবো আবির ভাই, তবুও ভুলে আপনাকে ঠকাতে দিব না। আমার কেন মনে হচ্ছে তুই আমার ভালোবাসিস না, আমায় আগের মতো চেয়ে থাকিস না কেন, আগের মতো আগ্রহ দেখি না কেন তোর? বেশি আগ্রহ দেখালে নিজের মূল্য থাকে না আবির ভাই। যাই হোক, নিজের যত্ন দেবেন, ভালো থাকবেন আবির ভাই। আপনি দেশে আসলে জানাবেন, ব্লেজারটা পার্সেল করে পাঠিয়ে দেব। আবির রুকুচকি শুধায়, দেশে ফিরলে তোকে সহই পার্সেল করে নিয়ে আসবো ছুটি, খালি ওয়েট করিস একটু আমার জন্য। ছুটি হাসে, মনে মনে ভাবে কি নিখুঁত অভিনয়। এত সুন্দর অভিনয় কেউ করে? কেনই বা করছে এই অভিনয়টা এখন? এখন তো নিশ্চয়ই কোনো স্বার্থ জড়িয়ে নেই, তাই না? তাহলে তো বলেই দিতে পারে। ছুটিও অভিনয়ে তাল মেলালো, হেসে বলল, ভালো থাকবেন, যত্ন দেবেন নিজের। আবির যেন কেমন করে তাকালো, সে দৃষ্টিতে দৃঢ়তা রেখে বলে, আরো কিছু বলার কথা বোধ হয় তোর, বল, ওটা শোনার জন্যই আসা। ছুটি চুপ থাকে, যদিও জানা আবিরের সব কথাই অভিনয়, তবুও আলতো স্বরে বলে ওঠে, ভালোবাসি। আবির যেন এবারে শান্তি পেল, মুখে ফুটে ওঠে হাসি। ছাতাটা ছুটির দিকেও নিয়ে গিয়ে কাছাকাছি দাঁড়ালো সে, কিঞ্চিত ঝুঁকে ঠোঁট ছোয়ালো ছুটির ভেজা কপালে, বলে, অপেক্ষায় থাকিস। জুম বৃষ্টিতে শীতল আবহাওয়া জুড়েছে আশেপাশে। স্বচ্ছ সেই শীতল আবহাওয়ায় ব্যালকনিতে বসে ছুটি আর আবিরের দৃশ্যটা দেখলো, বিড়বিড় স্বরে বলে উঠল, ওরা বিয়েই করলো না, অথচ রাস্তায় দাঁড়িয়ে চুমু খাচ্ছে, আর আমি বিয়ের 4 বছর পরও এই 4 দেওয়ালের ভেতর বউকে চুমু খেতে গেলে আতঙ্কে থাকা লাগে, কখন না জানি বউ যুদ্ধ ঘোষণা করে দেয়। কথাটা বলেই স্বচ্ছ কপাল ঢেকায় ব্যালকনিতে। পরনে তার তখন একটা তোয়ালে কেবল, একটু আগেই তার আব্বু চেঞ্জ করিয়ে দিবে বলে হাওয়া হয়ে গিয়েছে। স্বচ্ছর বিরক্ত লাগে, ব্যালকনি ছেড়ে হেঁটে এসে রুমে আসে, হালকা চেঁচিয়ে বলে, আব্বু আব্বু। হঠাৎ স্বচ্ছর এমন স্বরে ছুটি এলো স্বচ্ছর মা আর সুহা। স্বচ্ছকে এমন চেঁচাতে দেখে ওর মা বলে উঠল, তোর আব্বা মাত্র বাহিরে গেল, শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন বাপ? স্বচ্ছর মায়ের মুখে স্বচ্ছ সম্বন্ধে এমন সম্বোধন সুহার হাসি পায় পেট ফেটে, তবুও হাসি চেপে রাখে। স্বচ্ছ কোনো রকম বাবার উপর রাগ দেখিয়ে বলে, তোমার বরের উপর রাগ হচ্ছে আম্মু, আমায় চেঞ্জ করানোর কথা ছিল। স্বচ্ছর মা তাকায়, সত্যি তো আবির সাদাফের পর স্বচ্ছকে চেঞ্জ করার দায়িত্বটা স্বচ্ছর বাবাই নিয়েছে, অথচ এখন ছেলেটার কোমরে একটা তোয়ালে পেঁচানো কেবল। স্বচ্ছর মা ছোট শ্বাস টানে, বলে, তোকে দেখতে এলো কয়েকজন বাসায়, তোয়ালে পরেই থাকবি নাকি চেঞ্জ করবি? তোর আব্বা তো বাসায়ও নেই। স্বচ্ছ বিরক্ত নিয়ে বলে, আমি কি মেয়ে, আমায় কেন দেখতে আসবে? আজব। পাগল, তুই অসুস্থ, তাই দেখতে এসেছে তুই কেমন আছিস। তুইও না। স্বচ্ছ তখনও অসন্তুষ্ট, বলে, ওনাদের দেখাতে কি আমি সুস্থ হব? যাদের দেখার তারাই তো দেখছে না,
যেমন তোমার বর, সে তো আমায় একটা তোয়ালে পরিয়ে দিয়ে চলে গেছে। আমার বউ আমায় ফ্রেশ করাবে বলে চলে গেছে। আজ অসুস্থ বলে সবাই আমায় পাত্তা দিচ্ছ না। হারে হারে মনে রাখছি আমি। সচ্ছর মা চোখ ছোট ছোট করে তাকালো, বলল, সোহা, একটু দেখো না ছেলেটাকে চেঞ্জ করিয়ে দিতে পারো কি না। বোঝোই তো, আত্মীয়, তিহানদের ফ্যামিলি, না দেখা করলে বেয়াদবি বলবে। সোহা অসহায় দৃষ্টিতে তাকালো। সে তো চেঞ্জ করাই, তবে শুধু শার্ট, কিন্তু পেঁচানো তোয়ালে খুলে চেঞ্জ করাবে নাকি এখন? ছি। সোহা মনে মনে একবার ভেবেই কেমন করে। ততক্ষণে অবশ্য সচ্ছর মা চলে গিয়েছে। অনুরোধ করে কথাটা বলে। সোহা বিরক্ত হয়ে বলে, একটা তোয়ালে পরে একটা মেয়ের সামনে বসে আছেন, লজ্জা লাগে না? সচ্ছ কেমন করে যেন তাকায়, বলে, এটা আব্বু করেছে, আমার দোষ নেই। আমি এক হাতে নিশ্চয়ই চেঞ্জ করতে পারবো না, তাই না? সোহা এগিয়ে আসে। সচ্ছর শার্টে হাত দিয়ে বোতাম খুলে প্রথমে বুক পিঠ মুছিয়ে দিতে দিতে বলে, আমার নামে আপনার আম্মুর কাছে বিচার দিচ্ছিলেন নাকি অভিযোগ যে ফ্রেশ করবো বলে করায়নি? কোনোটাই না। সোহা সরু চোখে তাকায়। মুছিয়ে দিতে দিতে পিঠ মোছানোর উদ্দেশ্যে কাঁধ বরাবর ঝুঁকল। মুহূর্তেই সোহার অল্প ভেজা খোলা চুলগুলো গিয়ে পড়ল স্বচ্ছর মুখ চোখে। এতটা কাছে সোহাকে সে আজ প্রথম অনুভব করছে না। যখন থেকে সে অসুস্থ হওয়ার পর সোহা এই কাজ করছে, তখন থেকে এই মুহূর্তটাতে সে খুব মনোযোগ দিয়ে সোহাকে অনুভব করে, তাকিয়ে থাকে মুগ্ধ দৃষ্টিতে। আজও তাই। তবে চুলগুলো মুখ চোখে পড়তেই চোখ বুঝে সে মুগ্ধ হয়ে ঘ্রাণ নেয়। পর মুহূর্তেই কেমন স্বরে জানায় তার মুগ্ধতা। একটা স্মেল তোমার চুলে, সুহাসিনী। যদিও কোনোদিন কোনো মেয়ের চুলের ঘ্রাণ নেইনি, তবে শুনেছি আমি। এখন মনে হচ্ছে এটা সত্যিই সুন্দর। সোহা বিরক্তি নিয়ে তাকায়। সচ্ছর মুগ্ধতাতে এক বালতি পানি ঢেলে দিয়ে সরে গিয়ে বলে, চুলের কোনো নিজস্ব গ্রান নেই ভাই, ওটা শ্যাম্পুর গ্রান। স্বচ্ছ কেমন করে তাকায়। সোহা ততক্ষণে সরে দাঁড়িয়েছে, যাতে স্বচ্ছর মেজাজ বিগড়ে যায়। বিরক্ত গলায় বলে, ভাই? কে ভাই? ভাই হলে সারাক্ষণ বউ বউ হয়ে ঘুরঘুর করছো কেন আমার আশেপাশে? বলেছি আমি ঘুরঘুর করতে? কার কথা অনুযায়ী করবে? আপনার কথা অনুযায়ী ঘুরঘুর করবো নাকি? স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে শুধায়। সুহা কারো কথা অনুযায়ী চলে না। ভালো। সোহা ছোট শ্বাস টানে, পর মুহূর্তেই বলে, উঠুন, আপনাকে এক গাদা মেয়ে লোক দেখতে এসেছে। তোয়ালে পরে গেলে অবশ্য বেশি অ্যাটেনশন পাবেন, তবে আপনার আম্মু যেহেতু বলেছে সেহেতু চেঞ্জটা করিয়ে দেওয়া উচিত। নাকি মেয়েগুলো আসবে, এসে আমায় এই অবস্থায় দেখবে আর তাকিয়ে তাকিয়ে থাকবে? তা সহ্য হবে না তোমার? সুহার অতটাও খারাপ সময় আসেনি স্বচ্ছ। একটা সময় ছিল আপনাদের পাড়ার এত এত মেয়েদের থেকে আপনার রূপের প্রশংসা শুনেছি। এই পাড়ার অর্ধেক মেয়ে আপনার রূপে মোহিত, আমি জানি তখন থেকেই। সুতরাং তখন যেহেতু সহ্য হয়েছে, এখনো সহ্য হবে। সব মেয়ে মোহিত, অথচ তুমি ফিরেও চাও না। নিষ্ঠুর নিষ্ঠুর। বেশি কথা বলেন, উঠুন। স্বচ্ছ উঠতে উঠতেই বলে, এখন কি তুমি চেঞ্জ করিয়ে দিবে সুহাসিনী? সোহা মাথা নাড়িয়ে শুধায়, কেন, সমস্যা হবে? আমার তো এক হাত ভালো আছেই, দাঁড়াতে হাঁটতে সবই পারি। তুমি কেবল একটু সাহায্য করলেই হবে। আমি সাহায্য করব, কিন্তু তোয়ালে খুলবেন না একদম, কিংবা কোনো ফাজলামো করবেন না, মেরে দিব তাহলে। সোহা কথাটা বলতেই স্বচ্ছ হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, খুললেও কি, তোমারই তো বর, তাই না? অধিকার রাখো তুমি। সোহার কান গরম হয়ে ওঠে। উষ্ণ ধোঁয়া বের হয় যেন নাক মুখ দিয়ে। রক্তিম ঠেকে মুখটা। তবুও স্বচ্ছর কথার উত্তর করল না। নিশ্চুপ থেকে স্বচ্ছর প্যান্টটা হাতে নিল। তারপর স্বচ্ছ বিছানায় বসতেই সোহার সাহায্য নিয়ে প্যান্টের দুপা ঢুকিয়ে যখনই উঠে দাঁড়াতে নিল, ঠিক তখনই আচমকা ঘটে গেল এক বিপর্যয়। সাদা তোয়ালেটা ঢিলে হয়ে পড়ে গেল এক মুহূর্তেই ফ্লোরে। স্বচ্ছ মুহূর্তেই চোখ গোল গোল করে তাকায় সুহার দিকে। মেয়েটা চোখ খিচে নিয়েছে। রাগে দুঃখে লজ্জায় রক্তিম হয়ে দুই হাত চেপে ধরে স্বচ্ছর গলায়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বলেছিলাম না তোয়ালে যেন না পড়ে। বেয়াদব নির্লজ্জ লোক আপনি, কি করেছেন? স্বচ্ছ প্রথম দফায় কিঞ্চিত ভেবাচিকা খেলেও এই মুহূর্তে সোহার রক্তিম চোখ পুছে রাখা মুখটা দেখে হাসি পায়। এভাবে চোখ খিচে রেখে কে রাগ দেখায়? তার বই দেখাতে পারে। স্বচ্ছ হাসি চেপে ফের খোঁচাতে বলে ওঠে, দেখে নিয়েছো? সত্যি দেখে নিয়েছো সুহাসিনী? সোহা আর একটু জোরে চেপে ধরে স্বচ্ছর গলাটা, বলে, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। স্বচ্ছ হাসে এবারে। বাম হাতে প্যান্ট টেনে কোমরে উঠিয়ে নিতে নিতে বলে, নিষ্ঠুর, আমার অসুস্থতায় ও একটু মায়া নেই তোমার? মাসখানেক পেরিয়েছে। স্বচ্ছ বর্তমানে সুস্থ।
আর এই সুস্থ হওয়ার পর থেকে বর্তমানে তার এক এবং একমাত্র দায়িত্ব ঠেকেছে সুহাকে চালানো। সুহাকে সামনে পেলেই তার কথা বলা বেড়ে যায়। সুহাকে রাগাতে যেন আলাদাই মজা। অপরদিকে সুহা কেবল তাকে অবহেলাই ঠেলে দিল। এতগুলো দিন পার হলো, তবুও স্বচ্ছ সুহার মন জয় করতে পারল না। এই আফসোসে স্বচ্ছ কপাল চাপড়ায়। সুহা কেন তাকে কেবল অবহেলা করে এই দুঃখেরও শেষ নেই তার। তার মধ্যে যুক্ত হয়েছে তিহানের কাজিন রোহান। স্বচ্ছকে মেসেজ দিয়ে দিয়ে বোঝাতে চাইছে যে সে যে কোনো মূল্যেই তার সুহাসিনীকে তার থেকে কেড়ে নেবে, বিয়ে করবে। স্বচ্ছ অবশ্য পাত্তাই দিল না এই ছাগল মতো ছেলেটাকে। ছাগল না হলে কি সে অন্যের বউয়ের পিছে দৌড়াতো? স্বচ্ছ ঘড়ি দেখে। বেরিয়েছিল সে বাসার বাইরে। টানা 2 ঘন্টা বাইক চালিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার পরই হুট করেই তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা ওই ছেলেটারই, রোহানের। লিখেছে, বড় ভাই নিষেধাজ্ঞা দিয়েছিলেন না আপনার এলাকায় প্রবেশ না করার। এবার আমিও দেখাবো যে আপনার এলাকায় প্রবেশ করে আপনার বউ নিয়ে কিভাবে পালাই। একটা অ্যাক্সিডেন্টে আপনার বউ আপনার প্রতি মায়া দেখিয়েছে ঠিক, কিন্তু ভালো তো বাসেনি বলুন। স্বচ্ছর মেজাজ খারাপ হয় এমন মেসেজ দেখে। বের হয়েছিল সে মন ফুরফুরে করতে, অথচ এই মেসেজ দেখে মেজাজ ফুরফুরে হওয়া তো দূর, তার মেজাজ বিগড়ে এলো যেন। দাঁতে দাঁত চেপে মেসেজের রিপ্লাইটা না করেই যখন রেখে দিচ্ছিল, ঠিক তখনই 2টো ছবি এলো। সুহা আর ওই ছেলেটা অর্থাৎ রোহান রেস্টুরেন্টে বসে আছে। ঠিক কি আলোচনা চলছে জানা নেই, তবে ছবিটা দূর থেকে কেউ তুলেছে। নিশ্চয়ই রোহান শয়তানি ফুসলিয়ে ফাসলিয়ে সুহাকে নিয়ে গিয়েছিল, আর তারপরেই কাউকে দিয়ে দূর থেকে ছবিটা তুলিয়েছে। স্বচ্ছ মনে প্রাণে তাই বিশ্বাস করলো। বিনিময়ে গা চালানো ভঙ্গিতে টাইপ করলো, আমার বউ বেশি সুন্দর তো, তাই অনেকেই আমার বউয়ের সাথে একটু রেস্টুরেন্টে খেতে পারলেও ছবি তুলে মেমোরি রেখে দেয়। বুঝতে হবে তো, স্বচ্ছর বউ বলে কথা। 2 দিন পর রোহানের বউ হলে কি করবেন বড় ভাই? আরেকটা কথা শুনবেন, আমি কিন্তু তিহানদের ছাদে এখন আপনার বউয়ের সাথে আড্ডা দিচ্ছি। রোহানের সাহস দেখে স্বচ্ছ অবাক হয় যেন। যে ছেলেটাকে ইচ্ছে মতো কেলিয়ে এসেছিল সে, হাত পা ভেঙে রেখেছিল সেই ছেলেই আবার তার মুখে মুখে কথা বলছে। সাহস কত এই ছেলের! স্বচ্ছ কল করে এবারে। ফোঁস শ্বাস টেনে বলে ওঠে শাসানোর ন্যায়, মেরে না হাত পা ভেঙে দিয়েছিলাম, বলেছিলাম না আমাদের এলাকায় যাতে না দেখি। ঠিক মতো ডোজটা পড়েনি তাহলে ব্রো। ওকে তুমি যদি বলো এর চাইতেও কড়া ডোজের আয়োজন করতে পারি, নিতে পারবে তো? তিহানের কাজিন রোহান তখন হালকা এসে তাকায়, যেন স্বচ্ছর কথাটাই সে বিন্দুমাত্র ভয় পেল না। উল্টো হেসে হেসে বলল, প্রথমবার ভদ্র সেজেছিলাম বড় ভাই, কিন্তু এবারও যে ভদ্রতা দেখিয়ে মার খাবো তেমনটা ভাববেন না। আপনি যেমন পুরুষ আমিও তেমন পুরুষ। আপনার রক্ত গরম হলেও আমার রক্ত শীতল নয়। আপনি যেমন ভালোবাসা দেখাচ্ছেন হুট করেই, আমিও তেমন 2 বছর যাবৎ ভালোবাসছি মেয়েটাকে। তাহলে বলুন কার ভালোবাসার বয়স বেশি? স্বচ্ছ মুহূর্তেই বলে উঠল, তোর 2 বছরের ভালোবাসা আর আমার 4 বছরের বউ হয়। ও পাশ থেকে রোহান তখন এসে বলে, 4 বছরের বউ ঠিক, কিন্তু আপনি তো ভালোবাসেননি ব্রাদার, বরং কষ্ট দিয়েছেন। ভবিষ্যতে এ যেন দিবেন না নিশ্চয়তা আছে তার কোনো? আসলে সত্যি বলে বড় ভাই, শুয়া আসলে আপনার সাথে সুখী হবে না। আপনি ঠিক ওকে আমার মতো করে ভালোবাসতে পারবেন না, তাই আপনার কাছে ওকে ছাড়তেও আমি একমত হতে পারছি না। আরেকটা কথা বলি, এতদিন শুধু আপনি অসুস্থ ছিলেন বলেই শুয়ার দাদা বা শুয়া কোনো স্টেপ নেয়নি, শুধু মায়া দেখিয়েই চুপ ছিল। স্বচ্ছর এই পর্যায়ে এত বেশি মেজাজ খারাপ হয়, ফোনটাই এক আছাড়ে মেরে ফেলে খসখসে রাস্তার জমিনে। ভাগ্য ভালো, দামি আর ভালো মানের ফোনটা বলে কিছু হলো না। স্বচ্ছ রাগ কমলো না। রাগে হাঁসফাঁস করতে করতেই স্বচ্ছ বাসায় ফিরল। অথচ বাসায় ফিরে স্বচ্ছর মেজাজ দ্বিগুণ খারাপ হলো। বাসায় সুহাকে না পেয়ে হুড়মুড় করে সর্বপ্রথম সে ছাদেই গেল। দেখা গেল ছাদের এক কোণে সুহা দাঁড়ানো, অপর ছাদ থেকে কথা বলছে দিহানের সেই কাজিনটাই। স্বচ্ছর গায়ে রক্ত যেন টকবগিয়ে ওঠে। সুহার কি দরকার ওই ছেলের সাথে কথা বলার, কি প্রয়োজন ওই ছেলের সাথে আড্ডা দেওয়ার? স্বচ্ছ কপাল কুঁচকে চেয়ে থাকে। প্রায় মিনিট 5 যাবৎ সুহার কথা বলার ধরন খেয়াল করছিল সে নীরবে। কিছু একটা নিয়ে হেসে হেসে কথা বলছিল, কিন্তু যখনই সুহাকে একটু জোরেই হেসে উঠতে দেখল, স্বচ্ছর পায়ে রক্ত মাথায় উঠল যেন। 2 পা বাড়িয়ে
ওখানে সামনে গিয়ে দাঁড়িয়ে সোহাকে বলে ওঠে, এখানে এসে অন্য ছেলের সাথে আলাপ জুড়েছ কেন? ভালোবাসো নাকি ছেলেটাকে? এই কারণেই বুঝি এত অবহেলা আমার প্রতি, দয়া দেখাচ্ছিলে এতকাল আমার প্রতি। বলেছিলাম দয়া দেখাতে। সোহা স্তব্ধ হয়ে তাকায়। স্বচ্ছর কথা বলার ধরনটা তার পছন্দ হলো না একটুও। কেন তাকে এভাবে অন্য একটা ছেলের সামনে বলবে? কেন এভাবে শোনাবে কথাগুলো? স্বচ্ছ থাকতে সে অন্য কোনো ছেলেকে ভালোবেসেছিল, ভালোবাসবে? স্বচ্ছ বুঝে না যে সুহা তাকে ভালোবাসে। হয়তো একটু রাগ দেখায়, অবহেলা দেখায়, কিন্তু এই ছেলেটাকে তো সে ভালোবাসে, হৃদয়ের সবটুকু দিয়েই ভালোবাসে। সুহা দীর্ঘশ্বাস ছাড়ে, তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এমন করছেন কেন? আচমকা সমস্যা কি? রেগেই বা আছেন কেন? স্বচ্ছ আচমকা এই উত্তরটা পেয়ে রাগী চাহনিতে তাকায়। তিহারের সেই ড্যাব ড্যাব চেয়ে থাকা কাজিনটার সামনেই এভাবে রেগে কথা শোনানো উচিত হলো সুহাসিনীর? এটা বলা কি উচিত হলো? স্বচ্ছর রাগে নাক লাল করে হাত শক্ত করে উত্তর দেয়, ভেবে বলছো? আমি কিন্তু আবারও জিজ্ঞেস করছি, ভালোবাসো এই ছেলেকে? কি আছে ওর কাছে? আমার থেকেও দেখতে সুন্দর এই ছেলে। ফের আবারও রাগান্বিত স্বরে জবাব পেয়ে সুহা বিরক্ত হয়। কি করেছে সে? বিনা কারণেই তার সাথে এভাবে খারাপ ব্যবহার কেন করবে স্বচ্ছ? সুহা শক্ত চাহনিতে তাকায়, উত্তরে বলে, দেখতে সুন্দর হলে যে ভালোবাসা যায় তা কে বললো আপনাকে? দেখতে অসুন্দর হলে বুঝি ভালোবাসা যায় না? স্বচ্ছ তখনও রেগে। আর সুহার কথাটা যেন এই পর্যায়ে স্পষ্টভাবেই তার কাছে জানান দিল যে সুহা এই ছেলেটাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। স্বচ্ছর দাঁত কিরমির করে, সুহার হাতটা শক্ত করে চেপে ধরেই শুধায়। কথা ঘোরাবে না সুহাসিনী? সুহা তখন টান টান স্বরে জানায়, আপনার কি মনে হচ্ছে এক বাসার বউ হয়ে ওই বাসাতে থেকেই আমি অন্য ছেলের সাথে পরকীয়া করব? স্বচ্ছ এই পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে হাসে, অবহেলা নিয়ে বলে, করতেই পারো, হাজার হোক। আমাকে ডিভোর্স দিয়ে এই বেয়াদব ক্যারেক্টারলেস ছেলেটার সাথেই তোমার দাদাজান তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সুহার তখনও রাগ লাগে। অকারণে তাকে ভুল বুঝবে কেন এই লোক? সে তো কিছু করেনি। সুহাকে কেউ বিনা কারণে দোষারোপ করলে রাগ লাগে, এবারও রাগ লাগছে। উত্তর দেয়, তো এটা দ্বারা কি বোঝাতে চাইছেন? স্বচ্ছ গম্ভীর গলায় উত্তর করে, কিছুই না, এখন থেকে তুমি এক্ষুনি যাবে, শুধু এইটুকু জানি। সুহার তখন চোখ টলমল করে অতিরিক্ত রাগে, জোরে শ্বাস টেনে জানায়, যাব না। কি করবেন? এই পর্যায়ের স্বচ্ছর চাহনি ভয়ানক ঠেকল। উত্তর আসলো, আছাড় দিব সোহা। আচমকা স্বচ্ছর মুখে সুহাসিনী নামের বদলে সুহা নামটা বিশ্রী ঠেকল সুহার কাছে। জঘন্য লাগলো, সাথে এক পাহাড় কষ্ট যেন আঘাত করলো এক মুহূর্তেই। অথচ স্বচ্ছ অপেক্ষা করলো না, সুহাকে কোলে তুলে নিল এক মুহূর্তেই। তারপর ঝটপট পা চালিয়ে চলে যেতে নিয়েও ফের আবার রুহানের দিকে ফিরে বলল, তোকে বলেছিলাম না এই এলাকায় যাতে তোকে আর না দেখি? কেন এসেছিস অন্যের বউ দেখতে? শালা ক্যারেক্টারলেস পুরুষ মানুষ। অতই যদি ইচ্ছে হয় নিজের বউয়ান বিয়ে কর, আরেকজনের বউ কেন টানাটানি করছিস বল? রুহান হাসে, ঠোঁটে দিয়ে বলে, কারণ আপনার বউটাকে যে প্রাণ দিয়ে বসে আছি বড় ভাই, আপনি এতকাল পর কেনই বা দেশে আসলেন বলুন? স্বচ্ছ রেগে বলে, না আসলে তো লাভ হতো শালা কুত্তা কোথাকার। রুহান বলে, শিক্ষিত মানুষের ল্যাঙ্গুয়েজ এমন হয়? তোর মতো অশিক্ষিতের কারণে মুখ খারাপ করছি, নয়তো করতাম না। কথাটা বলেই স্বচ্ছ পা বাড়ায়। সোহা এতটা সময় নিশ্চুপ থেকে এসব দেখছিল। স্বচ্ছর মুখ চোখ দেখে রাগের পরিমাপটুকু বুঝতে পারল বলেই আগ বাড়িয়ে কিছু বলেনি দুইজনের মধ্যে। পাছে দুইজনের মধ্যে যদি আবার ঝামেলা বেঁধে যায়। স্বচ্ছ সুহাকে নিয়ে বাসার সবার সামনে দিয়েই রুমে নিয়ে এলো। কোল ছেড়ে নামিয়ে বসাতেই সুহা শান্ত গলায় শুধালো, যেই রিয়্যাক্টটা আপনি করেছেন তেমন রিয়্যাক্ট করার মতো কিছুই ছিল না সেখানে। এটা অহেতুক সিন ক্রিয়েট। স্বচ্ছ হাত রাখে সুহার চিবুকে, দৃঢ় চাহনিতে তাকিয়ে থেকে উত্তর করে, অহেতুক নয়। সুহা ফের বলে, তাহলে এই সিন ক্রিয়েটটাকে যৌক্তিক মনে হচ্ছে আপনার? স্বচ্ছ ছোট শ্বাস টানে। তার এই মুহূর্তে সুহাকে বিশ্বাস হচ্ছে না সুহা তাকে ভালোবাসে। হতেই পারে সুহা তার প্রতি প্রতিশোধ নিচ্ছে। 4 বছর কষ্ট পেয়েছে, কম তো নয়, প্রতিশোধ নিতেই পারে। স্বচ্ছ বৃদ্ধা আঙ্গুলি সুহার চিবুকে বুলাতে বুলাতেই ক্রোর হাসে, বলে, অযৌক্তিক বোধ হচ্ছে না সুহাসিনী? সরাসরি জিজ্ঞেস করছি, তুমি কি আমায় চাও? আমায় সত্যিই চাও? সুহা এই পর্যায়ে শান্ত চাহনিতে তাকায় স্বচ্ছর চোখে।
আজকে স্বচ্ছ একেবারে ভিন্ন। আজকে স্বচ্ছকে চালাক লাগছে। অন্যদিনে স্বচ্ছ বোকা বাচাল, সুহাকে চোখ বন্ধ করে ভালোবাসে এমন এক পুরুষ। সুহা চোখ বুঝে বলে, কি মনে হচ্ছে আপনার? স্বচ্ছ শক্ত স্বরে জানায়, আমি অ্যান্সার চেয়েছি সুহাসিনী। জানি না। স্বচ্ছ এবারে আঙ্গুল রাখে সুহার চোখের পাতায়, বুলাতে নিয়ে বলে, ওকে ফাইন, ওই ছেলেকে ভালোবাসো? সুহা চোখ মেলে তাকায়, উত্তরে বলে, ওই ছেলেটা ভালোবাসলে আমি নিশ্চয়ই আপনার জন্য এখানে পড়ে থাকতাম না স্বচ্ছ। স্বচ্ছ তাচ্ছিল্য করে হাসলো এবারে, পাশে বসে বলে, ভুলাচ্ছ আমায়? কেন? স্বচ্ছ উত্তরে বলে, তুমি ছেলেটার সাথে দেখা করেছিলে গতকাল বিকালে রেস্টুরেন্টে, কি নিয়ে কথা বলতে গিয়েছিলে? আর একটা কথা কি জানো, আমাদের সেদিনটার অ্যাক্সিডেন্টটা সত্যি প্ল্যান মাফিক হয়েছিল, কিন্তু কার প্ল্যান মাফিক তা কি তুমি জানো সুহাসিনী? সুহা বিস্ময় নিয়ে তাকায়, সত্যি সত্যি প্ল্যান মাফিক? কিসব বলছে? সুহা কি করে জানবে? সুহা উত্তর করে, কে? স্বচ্ছ হেসে শুধায়, তার মানে তুমি জানো না? যাক, ভাগ্যিস তুমি জানো না। আশেপাশে ঝুম বৃষ্টি বইছে। স্বচ্ছ তখন ব্যালকনিতে বসা, ঠান্ডা পড়ছে, আবহাওয়া শীতল, অথচ স্বচ্ছর মনের ভেতর তখন উষ্ণ আবহাওয়া। রাগে নাকমুখ লাল ঠেকছে তার, বাম হাতটা মুঠো করা, অপর হাতে সিগারেট ফুঁকছে ইচ্ছে মতো। স্বচ্ছ বিরক্ত হয়, রাগে ব্যালকনির দেয়ালে দু একবার ঘুষি বসাতেই হাত গড়িয়ে ছড়ল লালচে রক্ত। সোহা ততক্ষণে ছুটে এসে আওয়াজ শুনে। এই নিয়ে স্বচ্ছ কম হলেও 15টার উপর সিগারেট শেষ করেছে। সোহা কিছু বলেনি রাগে, শুধু দেখে গেছে, কিন্তু এই পর্যায়ে এসে সত্যিই তার রাগ হলো। স্বচ্ছ রক্তাক্ত হাতটাকে আগলে নিয়ে দ্রুত বলল, 2 দিন আগে অসুস্থ ছিলেন স্বচ্ছ, একটা মেজর অপারেশন হয়েছে আপনার, মাসখানেকও তো হলো না, তার উপর এমন করছেন কেন? স্বচ্ছ হাতটা এক ঝাড়াই ছাড়িয়ে নেয়, হাতটা থেতলে আসে, রক্ত ঝরছে। স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়েই বলে, তা জানার তোমার প্রয়োজন নেই সুহাসিনী, দয়া দেখিও না, দয়া দেখাতে বলিনি আমি। সুহার এই পর্যায়ে কান্না আসে কেবল, গলায় জমে থাকে কান্নারা। ঢোক গিলে নরম গলায় বলে, এমনটা কেন করছেন স্বচ্ছ? শরীরের ক্ষতি হবে তো। কয়েকদিন আগেও তো অসুস্থ ছিলেন, বোঝার চেষ্টা করুন। স্বচ্ছ ক্রূর হাসে, বলে, ইচ্ছে হচ্ছে তাই। আমার এখন মনে হচ্ছে সেদিন মারা যাওয়াটাই সবচাইতে বেটার অপশন ছিল। তার চেয়েও ভয়ঙ্কর ঠেকে এই ভেবে যে একটা মানুষ কি করে মৃত্যুর সাথে লড়ে যাওয়া মানুষের সাথে মিথ্যা বলতে পারে, কি করে? সোহা মুহূর্তেই প্রশ্ন ছুড়ে। আমি? স্বচ্ছ বিড়বিড় স্বরে আওড়ায়। ছলনাময়ী। সোহার চোখে মুখে বিস্ময়, মুহূর্তেই শুধায়, আমি? স্বচ্ছ হাসে, বা হাতে পড়ে থাকা সুহার দেওয়া সেই ঘড়িটা খুলতে লাগে সময় নিয়ে। পর মুহূর্তেই আচমকাই তা সুহার সামনে ছুঁড়ে মারল ফ্লোরে। অবহেলা নিয়ে বলে, আমার ঘড়িটা এতদিন আগলে রেখেছিলাম অমূল্য সম্পদের মতো করে, ইভেন আজ সকালেও। এখন মনে হচ্ছে আমি সত্যিই ভুল মানুষের ভুল জিনিস আগলে রেখেছিলাম, তাই ফেলে দিলাম। সুহা যেন বিশ্বাস করতে পারল না। একটা মানুষ হুট করেই কিভাবে এতটা বদলে যায়, কিভাবে? এই যে এতদিন এত পাগলামো দেখালো, জ্বালাতন করলো, সব মিথ্যে? সুহা বলে, আজকে সকালেও তো পাগলামি দেখাচ্ছিলেন স্বচ্ছ, ভালোবাসা দেখাচ্ছিলেন, এক মুহূর্তেই এখন আমি ভুল মানুষ হয়ে গেলাম। স্বচ্ছ তাকায়, রুচিয়ে বলে, সঠিক মানুষ তাহলে? সুহা তখন চোখ টলমল, কান্না গড়িয়ে পড়ে গাল বেয়ে। মুহূর্তেই উত্তর দেয়, তাজান ঠিকই বলে স্বচ্ছ, আপনি আসলেই আমায় সারা জীবন কেবল কষ্টই দিবেন। আপনার সাথে থাকলে আমি কেবল কষ্টই পাবো স্বচ্ছ। স্বচ্ছ মুহূর্তেই রাগ জলজল করে জ্বলে উঠে যেন। রোহানের কথাটাই সুহা বলল, কেন কেন স্বচ্ছ ভালো রাখতে পারবে না? স্বচ্ছ মুহূর্তেই বলে, তোকে কষ্ট না দিয়ে কেবল সুখ দিবে ওই রোহান, তোমার দাদাজানের পছন্দের পাত্র। সুহা চুপ থাকে, চোখের পানি মুছে জানতে চায়, আমি তিহানের কাজিনটার সাথে কথা বলছিলাম, এই কারণেই এত রাগ আপনার? আমাকে এক্সপ্লেন করার সময়টা দিন প্লিজ, আমি বুঝিয়ে বলছি আপনাকে। স্বচ্ছ সুহার ঠোঁটে আঙ্গুল রাখে, গম্ভীর স্বরে বলে, প্রয়োজন নেই সুহাসিনী, তুমি কি ভেবেছ তুমি আর তোমার দাদাজান যে ষড়যন্ত্র করছো আমি জানি না? ওই রোহানের ফ্যামিলির সাথে নিয়মিত যোগাযোগ তোমার দাদাজানের, জানি না? বিজনেসও তো একসাথে তোমাদের, তাই তোমার দাদাজান চাইছেন অবশ্যই ওই পরিবারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে, তাই তো? খবর অবশ্যই আমি খুব আগেই পেয়েছি, কিন্তু বিশ্বাস করিনি, আর এখন তো সব জলের মধ্যে পরিষ্কার। সুহা
কেমন করে যেন তাকিয়ে থাকে। এই প্রথম তার স্বচ্ছকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। এই রেগে যাওয়া স্বচ্ছকে শান্ত করতে ইচ্ছে করছে, ভালোবাসায় আগলে নিতে ইচ্ছে হচ্ছে। তবুও সে শক্ত স্বরে বলল, ভুল ভাবছেন স্বচ্ছ, আমাকে বলার সুযোগটা দিন। স্বচ্ছ হাসে। সুহাকে পাত্তা না দিয়ে রুমে চলে যেতে যেতে বলে যায়, কি শুনবো? দয়া দেখাচ্ছ না নাকি আবার এক গাদা মিথ্যে? কথাটা বলে চলে যেতে নিয়েও স্বচ্ছ ফিরে আসে, বলে, আমি তোমায় বিচ্ছেদ দিব না সুহাসিনী, তোমায় অন্য কারোরও হতে দিব না। তবে এই অভিযোগ আমার সবসময় থাকবে যে তুমি আমায় ঠকিয়েছো তুমি আমায়। অ্যাক্সিডেন্টের কারণে আমি 3 মাস ভ্যাকেশনে আছি, কিন্তু আমার মন চাচ্ছে আমি এখনই চলে যাই। বিরক্ত লাগছে এই দেশটা, অথচ আমি কি বোকা সুহাসিনী, নিজের ক্যারিয়ারে শূন্যে ডোবানোর চিন্তা করে ভেবেছিলাম তোমার জন্য এখানে থেকেই সুখে সংসার করব। স্বচ্ছর কথাগুলো সুহার বুকে লাগে যেন। হালকা হেসে শুধায়, চলে তো যাবেনি, স্কলারশিপে পড়তে গিয়েছেন ওখানে, এত বছর কষ্ট করে শেষের দিকে এসে দেশে বসে থেকে নিশ্চয়ই নিজের লস করবেন না, তাই না? স্বচ্ছ যেতে যেতে উত্তর করলো, অথচ তুমি চাইলে আমি আমার সবটা বিসর্জন দিতাম সুহাসিনী। সুহা হতবিহবল দৃষ্টিতে চেয়ে থাকে। আশ্চর্য, কি থেকে কি হয়ে গেল না? সুহা তো কিছুই করলো না, মাঝখান দিয়ে স্বচ্ছ তাকে ভুল বুঝছে। কি দোষ ছিল তার? কি বা করলো সে? তখন ইউকেতে সন্ধে, বাইরে তুষারপাত হচ্ছে অবিরাম। আবির সদ্য বাসায় ফিরেছে। তারপর ঘন্টাখানেক শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে সর্বপ্রথম কফি বানালো। মগটা হাতে নিয়ে পর মুহূর্তে ফোন হাতে নিল। ছুটির আইডিটা বরাবরের মতো ঘুরপাক খেল। কিন্তু আফসোসের বিষয়, ছুটি এখন আর ওকে মেসেজ দেয় না, এখন আর আগের মতো বিরক্ত করে না, মেসেজের পাহাড় করে রাখে না। আবিরের বিরক্ত লাগে, কেন মেসেজ দেয় না, কেন কথা বলে না। একটা বার তো পারে তার খোঁজ নিতে। আবির অবশ্য ছুটির খোঁজ নেয় আগের মতোই, সরাসরি মেসেজ না করলেও স্বচ্ছর কাজিন তিহান আর সিয়ার থেকেই ইনিয়ে বিনিয়ে খোঁজ নেয় ছুটির ব্যাপারে। যেহেতু ছুটি স্বচ্ছদের বিল্ডিংয়েই থাকে, আবির আগেও এমন করত। সরাসরি নিজের দুর্বলতা সে কখনোই ছুটির কাছে প্রকাশ করেনি, উল্টো আগে কাজিনদের দিয়ে খোঁজ খবর নিত। আবির হালকা হাসে, বিড়বিড়িয়ে বলে, তুই আস্ত এক যন্ত্রণা ছুটি, যখন জ্বালাস তখনও বুক চিনচিন করে, আবার যখন জ্বালানো কমিয়ে দিলি তখনও আমার অস্থির অস্থির লাগে। আমাকে এত যন্ত্রণা দিয়ে কোন লাভটা হচ্ছে তোর? শুধু তোকে আমার করে পাই ছুটি, শুধু পাই। প্রমিস, তোকে সুদে আসলে সবটা ফেরত দিয়ে দেখিয়ে দিব। কথাটা বলেই সে কল দিল তিহানকে। কল রিসিভ হতেই আরাম করে বলে উঠল, কি ছোট ভাই, কেমন আছো? ওপাশ থেকে তিহান সঙ্গে সঙ্গে উত্তর করলো, আমি কেমন আছি জানতে কল দিয়েছেন, নাকি ছুটি আপু কেমন আছে জানতে কল দিয়েছেন ভাই? আবির এবার হাসে, ঠোঁট চওড়া করে শুধায়, ওই যে তোমার কলেজ ফ্রেন্ড ফিহা, ও কিন্তু কাজিন হয় আমার। ভেবে দেখো, একটু খোঁজ খবর নিলে কিন্তু তোমার ফিউচারের জন্য প্লাস পয়েন্ট। তিহান এই পর্যায়ে হাসে, হেসে উত্তর করে, ছুটি আপু নাকি পরের মাসে বাসা চেঞ্জ করবে ভাইয়া, শুনেছেন? আবির আফসোস করে বলে, কিভাবে শুনবো, কথা হয় না তো। কথা বলেন না কেন, ঝগড়া তো নেই আপনাদের? আবির হেসে উত্তর করে, আমাদের আসলে আর 10টা কাপলের মতো প্রেম নেই ছোট ভাই, কিন্তু আমরা জানি আমরা দুজনই দুজনকে ভালোবাসি, কথা না হলেও ভালোবাসি। তিহান তখন ব্যঙ্গস্বরে বলে ওঠে, কথা না বলতে বলতে যোগাযোগ না করতে করতে কোন দিন দেখবেন ছুটি আপু বিয়ে হয়ে যাবে। আবির তখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর করে, তোমার ছুটি আপুকে কিছু না বলা সত্ত্বেও এতকাল অপেক্ষা করেছে আমার জন্য, আর এবার তো আসার সময় সরাসরিই বলে দিলাম। আশা করি আমায় ঠকানোর সাহস তার হবে না নিহাত। তখন গভীর রাত। ছুটি নিশাচর প্রাণীর ন্যায় অনলাইনে থেকে সময় কাটাচ্ছিল, কারণ ঘুম আসে না আজকাল আর তার। আবির ভাইয়ের বিরহে শুকনো এক যন্ত্রণা বুকে বয়ে নিয়ে সব কাজ করলেও ঘুমটা ঠিক নিচ থেকে আসতে চায় না যেন। ছুটি এই নিয়ে অনেকদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। ছুটি দীর্ঘশ্বাস টানে। আজও ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর প্ল্যান করতে নিতেই হুট করে হোয়াটসঅ্যাপে কল এলো। মানুষ আবির ভাই। ছুটি বিস্ময় নিয়ে তাকায়। আশ্চর্য, এত রাতে আবির ভাই? যে মানুষটা অন্য দেশে গিয়ে এতদিনে একটা কল অবধি করলো না, সিঙ্গেল মেসেজ অবধি দিল না, খোঁজ নিল না, সে মানুষটা আজ কি বুঝে কল দিল? ছুটি কল তুলল, কিছু বলতে যাবে ঠিক তখনই আবির বলে উঠল,
দিনরাত অনলাইনে পড়ে থাকিস কেন? কাজ নেই তোর? ছুটি চুপ থাকে। প্রথমেই কেমন আছে, কি অবস্থা কিছু জিজ্ঞেস না করে এই উত্তরটা পেয়ে হতাশ হয়। শান্ত স্বরে বলে, এরপর থেকে আর থাকবো না অনলাইনে। থাকবি না মানে? ছুটি ছোট শ্বাস টানে, উপেক্ষা করে বলে, কিছু না, আপনার কথা বলুন। কেমন আছেন? হঠাৎ কি মনে করে নক করলেন? কোনো প্রয়োজন? আবির রেগে শুধায়। এমনভাবে বলছিস যেন তুই প্রয়োজনে ভান্ডার আর আমি প্রতিবার প্রয়োজন পড়লেই তোকে নক করি। ছুটি হাসে তখন, উত্তরে বলে, সচরাচর তো আপনি নক করেন না দেখি না আবির ভাই। করলেও তার পিছনে অবশ্য স্বার্থ লুকিয়ে থাকে। তো এখন কোন সাথে নক দিয়েছে? যদি সরাসরি বলে দিতেন আমার সুবিধা হতো। ইনডাইরেক্টলি তুই এটা বোঝাতে চেয়েছিস যে আমি তোকে নক দিলে অবশ্যই কোনো না কোনো স্বার্থ পূরণের জন্যই দেই, তাই না? ছুটি ঠোঁটে দিয়ে হাসে, গলা শক্ত করে বলে ওঠে, ডাইরেক্টলি বলেছি। আসলে বোকা মানুষ তো আমি, তাই বুঝে উঠি না কি কোন সাথে আমি ইউজ করছে। আবির বিস্মিত হয়। ছুটি বলছে সব, সে ছুটিকে ইউজ করেছে? আবির তৎক্ষণাৎ ধমক স্বরে বলে ওঠে, তোকে আমি ইউজ করেছি। ছুটি অবহেলা নিয়ে উত্তর দেয়। সেটা তো আপনি ভালো জানেন আবির ভাই। যাই হোক, বাদ দিন। ভালো আছেন? আবির দ্বিতীয়বার ধাক্কা খেলো যেন। হজম হয়ে উঠল না ছুটির ধারালো জবাব। মনে হয় ছুটি বদলে গেছে। সত্যি তো, আগের ছুটি তো এভাবে কথা বলতো না, এভাবে কথা শোনাতো না। আগের ছুটি ছিল বোকা, আগের ছুটি ছিল সহজ সরল। আবির অবিশ্বাস্য স্বরে ডাক দেয়। ছুটি। এবারেও দৃঢ় স্বরে উত্তর আসে। বলুন। আবির কিছুটা সময় চুপ থেকে ভাবে। শুরু থেকে ভাবে, সে কি ছুটিকে বেশি কষ্ট দিয়েছে, বেশি অবহেলা করেছে? আমি কি তোকে কোনো কারণে কষ্ট দিয়েছি? আমার কেন মনে হচ্ছে তুই পাল্টে গেছিস? ছুটি হেসে বলে, পাল্টায়নি, হয়তো আপনার মনের ভুল। আবির দৃঢ়তার সঙ্গে এবারে উত্তর করে, আমি তোকে খুব ভালো করে চিনতাম ছুটি। তুই বদলেছিস, তা আমার চাইতে ভালো কেউ জানবে না। ছুটির চোখ তখন টলমল করে এপাশে। বুকে গহীন ব্যথা নিয়ে দীর্ঘশ্বাস টেনে উত্তর করে, এটা আপনার মনের ইচ্ছা, কারণ আগে বেহাপনা দেখাতাম, এখন তো দেখাচ্ছি না, তাই। কথাটা বলেই ছুটি মুখের উপর কল রেখে দিল। আবির অবিশ্বাস্য চাহনি নিয়ে চেয়ে থাকে। এই প্রথম সে টের পায় তার ছুটি তার থেকে দূরে সরে যাচ্ছে, অনেকটা দূরে চলে যাচ্ছে। একটু আগেই গোসল সেরে বের হয়েছে স্বচ্ছ, পরনে তখন শুভ্র রঙা টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো বেয়ে গড়িয়ে পড়ছে অল্প বিস্তর পানি। স্বচ্ছ এক হাতে চুলগুলোকে ছাড়া দেয়। ভেজা তোয়ালেটা খাটের এক কোণায় ছুঁড়ে মেরে ব্যালকনিতে যেতে নিতেই রুমে এলো সুহা, হাতে তার গরম কফির মগ। সুহা হাত বাড়ায়, কফির মগটা এগিয়ে দিয়ে বলে ওঠে, আন্টি পাঠালো আপনার জন্য। স্বচ্ছ কেমন করে যেন তাকায় সুহার মুখে আন্টি ডাক শুনে, বলে, 2 দিন পর ছেড়ে যাওয়ার প্ল্যান করেছো না মনে মনে? এই জন্যই তো বিয়ের 4 বছরেও আমার আব্বু আম্মুকে তুমি আঙ্কেল আন্টি ডাকো। সুহা ছোট শ্বাস ফেলে, কফির মগটা স্বচ্ছর হাতে ধরিয়ে দিয়ে বলে, 4 বছরে তো জানা ছিল না আপনার সাথে আমার আদৌ সংসার হবে কিনা। 4 বছর ধরে তো জানতামই না আপনি ফিরবেন কিনা, ফিরলেও আদৌ বউ হিসেবে মেনে নিবেন কিনা। তবুও ওনারা আমায় যথেষ্ট স্নেহ করতেন স্বচ্ছ। আপনার কাজের জন্যই বোধহয় কখনো আমায় আম্মু আব্বু ডাকার অনুরোধ করেনি, আমিও ডাকিনি। 4 বছর যাবৎ আঙ্কেল আন্টি ডেকে এসেছি, তাই এখনো অভ্যেসটা পাল্টাচ্ছে না। কিন্তু আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করে আসুন, আমি সত্যি ওনাকে আম্মু ডাকি, এখন মাঝে মাঝে আন্টিও ডাকি। স্বচ্ছ হাসি এবারে, তাকিয়ে দেখে সুহাকে। সুহার চুলও ভেজা দেখাচ্ছে, বোধহয় চুল শুকোয়নি, মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে। স্বচ্ছ কফির মগে চুমুক বসায়, বলে, ডেকে লাভটা কি হবে? যাকে আম্মু ডাকছো তার ছেলেকে তো জীবনে রাখার পরিকল্পনা নেই তোমার, অন্য কাউকে রাখতে চাইছো, অন্য কাউকে মনে জায়গা দেওয়ার সুযোগ খুঁজছো। ফের একই অভিযোগ। রোহানের সাথে ছাদের কথা বলার মুহূর্তটার পর থেকেই স্বচ্ছ আবল তাবল বকছে। সুহার প্রথমে রাগ হলেও পর মুহূর্তে যখন বুঝতে পারে স্বচ্ছ তার চেয়ে দ্বিগুণ রেগে আছে এবং পরিস্থিতি সত্যি ভয়াবহ পর্যায়ে আছে, তখনই তার রাগ নিভে যায়। উল্টো স্বচ্ছকে বোঝাতে সুযোগ খুঁজল যে সে কেবল স্বচ্ছকেই ভালোবাসে। তাই তো সুহা ছোট শ্বাস ফেলে শুধায়, মনে আপনাকে জায়গা না দিলে 4 বছর যাবৎ অপেক্ষা করতাম না, এমনকি এখনো এখানে পড়ে থাকতাম না স্বচ্ছ। স্বচ্ছ তাচ্ছিল্য করে বলে, বাহ, খুশি হব নাকি কথাটা শুনে? সুহা কপাল কুঁচকে উত্তর করে,
এত খোঁচা দিয়ে কথা শোনান কেন স্বচ্ছ? আমার সাথে সত্যি তিহানের ওই কাজিনের কিছু নেই, কিছুই না। আপনার সাথে আমি মোটেও নাটক করছি না। তবুও যদি মনে হয় আমি নাটক করছি, ওকে ফাইন, চলে যাচ্ছে আমি আমার বাসায়। এমনি তো আমায় দেখলে আপনার অসহ্যই লাগে, তাই না? স্বচ্ছ ভ্রু উঁচাই, টান টান স্বরে বলে, কেন? ও বাসায় গিয়ে যাতে তোমার দাদাজানের কথা মতো ওই রোহানের বাচ্চার সাথে বিয়েটা করে নিতে পারো তাই। শোনো সুহাসিনী, তুমি আমার বউ মানে একান্তই আমার, এবং আমি জানিও তোমার মনে কেবল আমি আছি। কিন্তু যদি অন্য কাউকে মনে প্রবেশ করার চিন্তাও করো না, মেরে কবরে রেখে আসবো। স্বচ্ছ কথাগুলো রাগান্বিত স্বরে বলেই গিয়ে বসে ব্যালকনিতে। এক হাতে কফির মগটা নিয়ে চুমুক বসায় আরামে। আর তখনই ঠিক চোখ পড়ে নিচে চা দোকানটায় বসে থাকা রোহানের দিকে। এদিক পানি বোধহয় তাকাচ্ছে। স্বচ্ছ তা দেখে বিরক্ত হয় যেন। টকবক করে রক্ত কণিকা সমূহ। রাগে বিরক্ত স্বচ্ছ কফির মগটা ছুঁড়ে ফেলে ব্যালকনির ফ্লোরে। বিড়বিড় স্বরে বলে, শালা, এই হ্যাংলা ক্যাক্টালেস কুত্তাটার জন্য এক সেকেন্ডও দেখি মেজাজ ভালো রাখতে পারছি না। শুধুই মাথা খারাপ লাগে এই শালাকে দেখলে। স্বচ্ছ বিড়বিড় স্বরে বলিয়ে একটা সিগারেট নিয়ে তাতে আগুন ধরায়। জ্বলন্ত সিগারেটটা 2 আঙ্গুলে মাঝে নিয়ে ঠোঁট ছোঁয়ায় মুহূর্তে। অপরদিকে রুমে বসে থাকা সুহা ততক্ষণে ব্যালকনিতে কিছুর আওয়াজ পেয়ে কৌতূহলী হয়ে তাকায়। 2 পা বাড়িয়ে আসতে নিতেই চোখ পড়ে বিছানায় পড়ে থাকা ভেজা তোয়ালেটা। সুহা এক হাতে তোয়ালেটা নিয়েই ব্যালকনিতে আসে। স্বচ্ছকে আরামে বসে থেকে সিগারেট ফুঁকতে দেখে কপাল কুঁচকে আসে তার। একটা ছেলে কিভাবে এত সিগারেট ফুঁকতে পারে? বুকে যন্ত্রণা হয় না? স্বাস্থ্যের দিকটাও তো ভাবতে পারে। ছেলেটা এমন কেন? সুহা রাগ দেখিয়ে মুহূর্তেই টেনে নেয় স্বচ্ছর মুখের সিগারেটটা। টান টান গলায় বলে ওঠে, এত কালো কি এইভাবেই সিগারেট টানতেন? ফুসফুসাদও ভালো আছে আপনার, নাকি দিনরাত এত সিগারেট ফুকে ফুসফুস হার্ট সবকিছুর 12টা বাজিয়ে দিয়েছেন? স্বচ্ছ তাচ্ছিল্য টেনে হাসে যেন। সুধাই, ফুসফুসের কথা বলতে পারছি না, তবে হার্টের 12টা তো এখানে এসে তোমাকে ভালোবেসেই বাজলো। সুহা তখনও এক হাতে জ্বলন্ত সিগারেটটা ধরে রেখেছে। শক্ত গলায় সুধাই, আমাকে ভালোবেসে নয়, দিনরাত এসব অখাদ্য মেতে আছেন বলেই 12টা বাজছে। এই বিদঘুটে গন্ধময় নিকোটিনের সুখটা কি বলুন? লাভটাই বা কি হচ্ছে বলুন? কি শান্তি পান এভাবে? স্বচ্ছ মুখ গম্ভীর করে হাত বাড়ায়। সিগারেট নেওয়ার উদ্দেশ্যে বলে, তুমি বুঝবে না সুহাসিনী, দিয়ে দাও সিগারেটটা। সুহা দেয় না, বরং জেদ ধরে বলে, আগে বলুন কি শান্তি পান? খুব শান্তি, বোঝানো যাবে না, অন্তত জ্বালাতে মেটে। কি এত জ্বালা আপনার বলুন শুনি? তবুও সিগারেট ছুবেন না আর। স্বচ্ছ এই পর্যায়ে ক্রোর হাসে। সুহার দিকে তাকিয়ে চোখে হেসে সুধায়, সিগারেট না ছুলে তোমায় ছুতে দিবে নাকি সুহাসিনী? আকস্মিক কথাটা শুনে সুহা চুপ থাকে। কথাটার অর্থ বুঝে ওঠে, কানজোড়া উষ্ণ অনুভব হয় তার। সুহা তবুও উত্তর দেয় না। ভাবে সে এই 1 মাসের মতো সময়ে সে স্বচ্ছর সাথে এক ঘরে থেকেছে, এক বিছানায় ঘুমিয়েছে, কিন্তু স্বচ্ছ কখনো তাকে কামনা নিয়ে চায়নি, কখনো কামুক নজরে ছুঁয়ে দেখেনি। শুধু চুমু পর্যন্তই সীমাবদ্ধ ছিল স্বচ্ছর জ্বালানোটা। অথচ স্বচ্ছর তো অধিকার আছে তাকে ছোঁয়ার, স্বামী হয় তার। সুহা এই পর্যায়ে অন্য পাশ ফিরে ভেজা তোয়ালেটা মেলে দিতে লাগে ব্যালকনিতে থাকা দড়িটায়। ধীর স্বরে বলে, আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আমি স্বচ্ছ। এক ঘরে থেকেছি আপনার সাথে, স্বামী হিসাবে আপনি আপনার অধিকার ফলাতেই পারেন, সেই ক্ষেত্রে ছুতেও পারেন আমায়। জিজ্ঞেস করার কিছুই নেই এতে। স্বচ্ছ এবার ঠোঁট বাঁকিয়ে হাসে। সেই জানে এই মেয়েটা তাকে ভালোবাসে। এই যে এক্ষুনি এই কথাটা বলল, এটাও বলে দেয় যে সুহা মেয়েটা তাকে ভালোবাসে। সেদিনকার হসপিটালের অপারেশনের আগ মুহূর্তে বলা কথাগুলোও বলে সুহা তাকে ভালোবাসে। শুধু মাঝখান থেকে তালগোল পাকিয়ে দিল রোহানটা, বেয়াদবটা, যার কারণে বউয়ের সাথে ঝগড়াঝাটিও হয়ে গেল তার। স্বচ্ছ মনে মনে রোহানকে কয়েকটা গালি দেয়। পর মুহূর্তেই সুহার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। সামনের দিকে তাকিয়ে থাকা সুহাকে পেছন থেকে আচমকা আগলে নিল। এক কামিজের ভেতর দিয়ে ছুঁয়ে দিল সুহার মসৃণ উদর। আঁকড়ে ধরল শক্ত করে। অপর হাতে সুহার ভেজা চুলগুলো কাঁধ থেকে সরিয়ে নিয়ে নিঃশব্দে চুমু খেলো। একটা নয়, 12 কয়েক চুমু দিয়ে সেভাবেই কাঁধে ঠোঁট রেখে শোধালো, ছুঁয়ে দিলাম নেহাত, তুমি বললে তাই। সুহা তখন অনুভূতিতে নাজেহাল। অন্যদিনে সুহা আর আজকের সুহাকে একদমই ভিন্ন দেখালো যেন। অন্যদিনে সুহা লজ্জা লুকিয়ে রাগ দেখাতে পারত,
এক সহস্র অনুভূতিকে থামাচাপা দিয়ে ছ্যাদ করে উঠতে পারত, কিন্তু আজকের সুহা তা পারল না। বরং যতবারই স্বচ্ছ ঠোঁট ছুঁয়ে সুহার কাঁধ ছুঁয়ে গেল, ততবারই সে কেঁপে কেঁপে উঠল। মসৃণ ধরে স্বচ্ছর হাতের ছোঁয়াতে হাঁসফাঁস লাগলো, নিঃশ্বাস ঘন ঠেকল তার। স্বচ্ছ চুমু খেলো আলতো ভাবেই, অথচ তার অনুভূতি বইয়ে দিল সুহার লোমকূপের কূপে। সুহা সামলাতে পারে না যেন। স্বচ্ছ তখনও কাঁধে ঠোঁট ছুঁয়ে আছে। শেষ চুমুটা মুখ ঝুঁকিয়ে গলার দিকেই বসালো সে। পরপরই দাঁত দাবিয়ে একটা কামড় বসালো। সুহা দাঁতে দাঁত চাপে, ব্যথায় চিনচিন করে উঠে। স্বচ্ছ এমনই ভাবে দাঁত বসালো যে ব্যথা পেতে বাধ্য। সুহা সহ্য করার চেষ্টা চালালো ঠিক, কিন্তু এর পরপরই মনে পড়ল যে তারা দিনের বেলাতেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কেউ তাকালে, তাদের এই অবস্থা দেখলে সুহা হাঁসফাঁস স্বরে বলে ওঠে, ব্যথা পাচ্ছি স্বচ্ছ, ছাড়ুন। স্বচ্ছ হাসে তখন। কামড় ছেড়ে সুহাকে নিজের দিকে ঘুরিয়ে ফিচেল স্বরে বলল, তুমি ছুতে বললে কেন? এখন কামড়াতে ইচ্ছে করলে আমি কি করব? সুহার তখন লজ্জায় মুখ কান লাল হয়ে উঠে যেন, সাথে উষ্ণ অনুভূতি। সুহার গাল কান উষ্ণ ঠেকে, উত্তর দিতে পারে না যেন। অপরদিকে স্বচ্ছর সামনে নিজের এহেন দশা দেখে নিজেরই মাটি নিচে লুকোতে মন চাইছে যেন। সুহা হাঁসফাঁস করে তখন। অপরদিকে স্বচ্ছ তাকে আরেকটু লজ্জায় ফেলতে শুধায়, এভাবে লাল হয়ে লোভ বাড়াচ্ছ সুহাসিনী? ঠিক পর মুহূর্তেই আবার দুই হাতে আগলে ধরে সুহার মুখ, বলে উঠে বহু আকাঙ্ক্ষিত কণ্ঠে, ক্যান আই কিস ইউ সুহাসিনী? জাস্ট ওয়ান টাইম। সুহা ফ্যাল করে তাকায় এবারে, কাপা স্বরে উত্তর করে, হুম। স্বচ্ছ এই পর্যায়ে আর অপেক্ষা করল না। দড়িতে মেলে দেওয়া তোয়ালিটা নিজেদের আড়াল করার মতো করে টেনে নিল, যাতে রাস্তা থেকে মানুষ না দেখে। তারপর এক মুহূর্তও দেরি না করে আঁকড়ে নিল সুহার নরম অধর। স্বচ্ছ বোধ হয় তখন দিশেহারা। উন্মাদ অনুভূতিতে সিক্ত হয়ে সুহার ঠোঁট জোড়া সে ছাড়তেই চাইল না যেন। সুহার ঠোঁট তখন পুরুষালী, পুরো ঠোঁটের দখলে। তারপর অনেকটা সময় পর সে ছাড় পেল, হাঁপাতে লাগলো নিজের মতো। পর মুহূর্তেই আবার লজ্জায় লাল নীল হয়ে উঠল মুখ চোখ। স্বচ্ছ তা দেখে হালকা হাসে। কৌশলে চুমু দেওয়ার মাঝখানে সোহার হাত থেকে কেড়ে নিল জ্বলন্ত সিগারেটটাও। প্রায় শেষের দিকেই স্বচ্ছ সে অংশটুকুতেই ঠোঁট ছুঁয়ে বলে, ভালোই উন্নতি হয়েছে আমার বউয়ের। আগে কাছে আসলে রেগে মার বসাতে আসতো, আজকাল লজ্জায় লাল হয়ে উঠছে। সোহা বোধ হয় এবারেও লজ্জায় নুয়ে যেত, কিন্তু যখনই দেখলো স্বচ্ছ কৌশলে তার হাত থেকে সিগারেটের অংশটুকু নিয়ে নিয়েছে, তখনই রাগে ফোঁস করে, বলে, আপনারও উন্নতি হয়েছে। মাঝে মাঝে চুমু দিতেন আপনি, তখন তো মনে হতো এই আদুরে চুমুর মতোই আপনার ভালোবাসাটাও আদুরে। অথচ এখন তো দেখছি সুকৌশলে ছলনা করেও চুমু দিতে পারেন, যেমনটা আগে ছলনা করে ভালোবাসা দেখিয়েছিলেন 4 বছর আগে। আপাতত একটা প্রশ্নের উত্তর খুঁজছি, তাই নিকটিনেই শান্তি খুঁজছি। যখন প্রশ্নের উত্তর পেয়ে যাব তখন তোমাতে শান্তি খুঁজবো না হয়, ঠিক আছে? কথাটুকু বলেই স্বচ্ছ মুখের নিকোটিনের ধোঁয়াগুলো ছুড়ে দিল সুহার মুখের উপর। সুহা তাতে রেগে তাকায়, বলে, এখনো কিছু করছি না স্বচ্ছ, সিগারেটের প্রসঙ্গ নিয়ে কোনো স্টেপ নিচ্ছি না, শুধু আপনার এই তেরামো শেষ হোক তারপর দেখাবো। স্বচ্ছ এবারেও বাঁকা হাসে, উত্তরে বলে, কি দেখাবে সুহাসিনী? তুমি চাইলে তেরামি শেষ করে এই মুহূর্তেই দেখতে পারি আমি। প্লিজ দেখাও। সুহা দাঁতে দাঁত চেপে শুধায় এবারে। অস্বচ্ছ মন। স্বচ্ছ হেসে উঠে শব্দ করে, বলে, কি করব, এমনিতেও খুব একটা স্বচ্ছ তো তুমি আমায় ভাবো না সুহাসিনী। ছুটি সব জিনিসপত্র নিয়ে নিজ বাসাতে চলে এসেছে। আজকাল কোনো কিছুই ভালো লাগে না তার। ঘুম হয় না ঠিক মতো। শারীরিক মানসিক উভয় অবনতির কথা শোনা মাত্রই তার আম্মু নির্দেশ দিয়েছে বাসায় ছুটে যেতে। ছুটি অবশ্য তাই করল, কারণ আজকাল ওখানে তার দম বন্ধ লাগতো। রাহাকেও অসহ্য লাগতে শুরু করেছিল। একটু থেকে একটুতেই রাহার প্রতি চিরচিরে রাগ জন্মাতে শুরু হয়েছিল। আর সে রাহার সাথেই একসাথে থাকতে গিয়ে বারংবার কান্না পেত তার। বারংবার মনে হতো সে কেন পেল না আবির ভাইকে, কেন রাহাকে আবির ভাই পছন্দ করলো। ছুটি দীর্ঘশ্বাস ফেলে। বাসায় এসে সর্বপ্রথমে যত্ন করে নিজেকে শাড়িতে সাজিয়ে নিয়ে চোখে কাজল টানে। তারপর ঘুরঘুর করতে করতে ছাদে উঠে। এর ঠিক পাশাপাশি বিল্ডিংটাই আবিরদের। আগে প্রায়শই দেখা হতো আবিরের সাথে এই ছাদে। ছুটি তখন শাড়ি পরতে পারতো না, অথচ কত ইচ্ছে ছিল শাড়ি পরে এই লোকের সামনে হাজির হবে সে। এই লোক তাকিয়ে থাকবে ড্যাব ড্যাব করে। এখন অবশ্য তা কেবলই স্বপ্ন। আজ 4 বছর তো হলো আবির ভাইয়ের সাথে এই ছাদে তার দেখাই হয় না। ছুটি দীর্ঘশ্বাস টানে।
আবিরের ছাদটায় আবিরের দাদিকে বসে থাকতে দেখে হাসে আলতো, কার্নিশ ঘেঁষে বলে। কেমন আছে বুড়ি, সব ভালো তো? আবিরের দাদি তখন আলতো হাসে, ছুটিকে পরখ করে দেখতে দেখতেই মিষ্টি হেসে বলে। কি মিষ্টি দেখতে লাগছে রে তোকে শাড়িতে। না জানি বউ হলে তখন তোকে কতটা সুন্দর মানাবে রে ছুটি। ছুটি দুঃখ লুকিয়ে খিলখিলিয়ে হাসে এবারে, বলে। বহুদে তো বহুদেরই। আমার নাতিটা ভালোই ভালোই পড়াটা শেষ করে দেশে ফিরলেই বিয়ে দিয়ে দেব। মানে তোর মতো একটা মেয়ে খুঁজে বিয়ে দেবো আর কি। কি বলিস? ছুটির চোখে মুখে তখন বিষাদ নামে, তবুও হেসে বলে। তোমার নাতি তো সুন্দর, কত মেয়ে লাইন ধরে আছে। তা এত সুন্দর মেয়ে থাকতে আমার মতো মেয়ে খুঁজবে কেন শুনি? আমিরের দাদি শোনালো। কারণ তুই তো ছুটি। ছুটি ক্লান্ত গলায় শোনায়। ছুটি কি? ছুটিরা আবিরদের বউ হওয়ার যোগ্যতা রাখে না বুড়ি। ছুটি সন্ধ্যের দিকে ল্যাপটপে একটা মুভি দেখছিল, কিন্তু আচমকাই অনলাইনে তার আবির ভাইয়ের কল আসা দেখে ভ্রু কুঁচকায় সে। সচরাচর এই লোক তাকে কল করে না, খোঁজ নেয় না, মেসেজ করে না, তবে এই পরপর 2 দিন কল করছে, তাও নিজ থেকে। ছুটি বিস্ময় নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে ওঠে। আমি নেই আর তুই শাড়ি পরে টুই টুই করছিস ছাদে ছাদে। কার জন্য শাড়ি পরে টুই টুই করছিস শুনি? ছুটি নিঃশ্বাস টানে, টান টান গলায় বলে উঠল। নিজের জন্য? সবসময় যে অন্যের জন্য শাড়ি পরে টুই টুই করবে এমন কোনো মানে হলো আপনার? ছুটির টান টান স্বর শুনে আবির থমকায়, তবুও রাগ নিয়ে শুধায়। শিওর নিজের জন্য? ছুটি ফের শান্ত স্বরে বলে। মিথ্যা বলছি না। আবির মেনে নিল, তবে ছুটির এমন কথাবার্তা তার পছন্দ হলো না একটুও। কেমন শান্ত স্বরে, টান টান গলা, কেমন যেন একটুও উচ্ছ্বাস নেই কেন এই মেয়েটার কণ্ঠে, একটুও আনন্দ নেই কেন? আগে তো থাকতো। আবির ফের বলে। ঠিক আছে, কিন্তু তুই দাদিকে কি বলেছিস? দাদিকে শুনি, এক্ষুনি বল। ছুটির যেন মনে পড়ে না, বলে। কি বলেছি? ছুটিরা আবিরদের বউ হওয়ার যোগ্যতা রাখে না। এই সত্যি করে বলতো, কি চলছে তোর মনে? যদি খারাপ কিছু ঘুরে থাকে তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। ছুটি হেসে শুধায়। অধিকার বোধ দেখান। আমির গম্ভীর স্বরে জানায়। অধিকার বোধ হলে অধিকার বোধ, তুই তো অধিকার বোধও দেখতে পারিস না। আজ পর্যন্ত এখানে আসার পর থেকে একটা কল মেসেজ করে আমার খোঁজ পর্যন্ত নিসনি। ছুটি মুহূর্তেই উত্তর দেয়। যদি বিরক্ত হতেন, বিরক্তি করার চাইতে চুপচাপ থাকাটা শ্রেয় নয়? আবিরও মুহূর্তেই উত্তর দেয়। না, শ্রেয় নয়। তুই কি জানিস তোকে চুপ থাকলে খুব বিচ্ছিরি লাগে ছুটি? সন্ধ্যার একটু পরেই সময়টা তখন। স্বচ্ছ চায়ের টং দোকানটায় বসা, পাশাপাশি এসে বসেছে ততক্ষণে রোহানও। একটা আদা চায়ের জন্য দোকানদারকে বলেই স্বচ্ছকে রাগিয়ে দিতে ইচ্ছে করেই বলে। ডিভোর্সের অ্যাপ্লাইটা শুয়া আমার জন্যই করেছিল বড় ভাই। আপনি বোধহয় জানেনও না, আমাদের বিয়েটা হয়ে যাওয়ার কথা পসিবিলিটি ছিল, শুধু মাঝখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েই তাল পাকিয়ে দিয়েছে। স্বচ্ছর গা জ্বালা করে রোহানের সেদে এসে বলা কথাটা শুনে। রোহানের কথা বলার ভঙ্গিটা দেখে ইচ্ছে হয় এক ঘুষিতে চোয়াল ভেঙে দিতে। স্বচ্ছ দাঁতে দাঁত চাপে, এক হাত দিয়ে রোহানের পিঠে চাপড় মেরে কাঁধে হাত রাখে, যেন অনেক কালের সুসম্পর্ক তাদের। তারপর ক্রুর হেসে বলে। গ্রেট জব ছোট ভাই। তো তারপর বলো, টং দোকানে বসে হ্যাংলার মতো অন্যের বউ দেখার জন্য তাকিয়েছিলি কেন? তাকাবি আর চোখ উপড়ে নিব এরপর তাকালে। রোহান এই পর্যায়ে হাসে, উত্তরে বলে। বড় ভাই দেখি খুবই ইনসিওর ফিল করছেন বউ নিয়ে। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে শুধায়। তোর মতো গর্ধবের কথাতে ইনসিকিউর ফিল করব? আমি জানি আমার বউ আমায় ভালোবাসে। তোর 2 মিনিটের কথাতে আমি রেগে গিয়ে বউ ছেড়ে দিব তা ভাবাটা বোকামো। কথাটা বলেই পরমুহূর্তে আবার কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতেই ভ্রু উঁচিয়ে বলে ওঠে। তোর পরিবার কাল সুহাদের বাড়ি গিয়েছিল তাই না? কি ছেঁচড়া রে তুই, সাথে তোর পরিবারটাও। আমি তো ভাবতেই পারি না ছোট চাচির বোনটা এমন এক ছেঁচড়া ছেলের জন্ম দিয়েছে। রোহান যেন এতক্ষণে গিয়ে খুবই অসন্তুষ্ট হলো, উত্তরে বলে। আম্মা, তুলে কথা বলবেন না ভাই, কষ্ট লাগে। স্বচ্ছ খোঁচা দিয়ে শুধায়। নিজেকে সেভাবে বানিয়েছিস কেন শুনি? রোহান ততক্ষণে মুখ ভার করে উত্তর করে। কিভাবে বানিয়েছি? সত্যি তো বলছি, আপনি তো শুয়াকে ভালোবাসেন না, অতটা ভালো রাখতে পারবেন না আমার মতো করে।
শুনেছি আমাদের বিয়েটাও খেলনা বিয়ে ছিল। তাহলে শুধু জেদের টানে এমনটা করছেন কেন বলুন? দিয়ে দিন না সুহাকে আমায়। স্বচ্ছর এই পর্যায়ে পুরো শরীর টকবক করে রাগে, হাত নিষ্পিস করে, ইচ্ছে করে রোহানের মুখশ্রীটা কয়েকটা থাপ্পড় দিয়ে এবড়ো থেবড়ো করে দিক। স্বচ্ছ রোহানের কলার চেপে ধরে এই পর্যায়ে দাঁতে দাঁত চিবিয়ে বলে, শুধুমাত্র চাচির দিকে তাকিয়ে তোকে আবার কেলাতে পারছি না, নয়তো এখনই তোর হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো করতাম। একজন হাজবেন্ডের কাছে তার বউকে চাইছিস? তোর সাহস কত নির্লজ্জ! রোহান হালকা হেসে ততক্ষণে শুধায়, ভালোবাসা লজ্জা মানে না বড় ভাই? স্বচ্ছ হাসে, রোহানের কলার ছেড়ে বুঝানোর ন্যায় সুন্দর করে বলে, ভুল, ভালোবাসা বেশেও লাভ নেই জানিস তো। তোর ক্ষেত্রেও লাভ দেখছি না, তুই বরং হাল ছেড়ে দে। সন্ধ্যার একটু পরই এসেছে স্বচ্ছ। লোক আনিয়ে ব্যালকনির মাপঝোঁক করেছে কিছুটা সময়। উদ্দেশ্য ব্যালকনিতে থাই গ্লাস লাগানো। চারদিকে যেভাবে শকুনের উপদ্রব দেখা দিচ্ছে, বউ যদি ফসকে যায়। স্বচ্ছ লোকগুলোকে সবকিছু বলাবলি করে বুঝিয়ে দেওয়ার পর যখন লোকগুলো চলে গেল, তখনই আলো নিভিয়ে দিল, বিছানায় শুয়ে চোখ বুঝে রইল। মাথাটা ধরেছে সামান্য। অন্য সময় হলে হয়তো সুহাকে জ্বালাতন করার উদ্দেশ্যে সে মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, মাথাটা টিপে দিতে বলতো, কিন্তু এখন বিপরীত। বরং স্বচ্ছ এখন সুহাকে এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছে। মাঝে মাঝে আবার খোঁচা দিয়ে কথাও শোনাচ্ছে। তবুও বেশিরভাগ সময় সে সুহাকে এড়িয়েই চলছে বলতে গেলে। স্বচ্ছ শ্বাস ফেলে। মাথা চিরবির করলেও সুহাকে একটা দাগ পর্যন্ত দিল না সে। সুহাও তখন সিয়ার সাথে গল্পগুজব করছিল বাইরে। স্বচ্ছর হুট করে জ্বালানো কমিয়ে দেওয়াটা যেন তার সহ্য হচ্ছে। হুট করে কথা কম বলাটাও অপছন্দনীয় ঠেকছে। আর অবহেলা কিংবা এড়িয়ে চলাটা তো বুকে সরাসরি আঘাত করে তার। একটা মাস কত পাগলামো দেখালো ছেলেটা, কতটা জ্বালাতন করলো। ইচ্ছে করেই তাকে রাগাতো। সুহার এখন মন খারাপ হয় এসব ভেবে, কান্না পায় কেমন জানি যখন স্বচ্ছর এড়িয়ে চলাটা দেখে। সুহা দীর্ঘশ্বাস ফেলে। রুমে এসে বাতি নিভিয়ে স্বচ্ছকে শুয়ে থাকতে দেখে চুপ থাকে সুহা। মনে প্রশ্ন জাগে, হঠাৎ কি হলো? এতটা নীরব পরিবেশ, স্বচ্ছই বা এত তাড়াতাড়ি না খেয়ে ঘুমিয়ে গেল। সুহা ধীর পায়ে পা বাড়ায় যাতে স্বচ্ছ ঘুমালেও ঘুম না ভাঙে। এগিয়ে গিয়ে বিছানার এক কোণে বসেই সর্বপ্রথম হাত রাখে স্বচ্ছর কপালে। তাপমাত্রা বোঝার চেষ্টা চালায়। জ্বর এলো না তো? না, শরীরের তাপমাত্রাটুকু তো স্বাভাবিকই আছে। তাহলে মাথা ব্যথা করছে কি? সুহা হাত এগিয়ে এবারে স্বচ্ছর চুল ছুঁয়ে দেখে। মাথায় হাত বুলাতে লাগে। এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে অন্য হাতে স্বচ্ছর মুখে রাখতেই চোখ বুঝে থাকা স্বচ্ছ বলে ওঠে, তুমি আমার কাছে সত্যি ভালো থাকবে না সুহাসিনী? সত্যি কি আমি তোমায় ভালো রাখতে পারবো না? সুহা পিটপিট করে তাকায় এবারে। গালে রাখা হাতটা মুহূর্তেই সরিয়ে নেয় সে। স্বচ্ছর বলা কথাগুলো কেমন যেন শোনায়, যেন স্বচ্ছর কণ্ঠে সহস্র বিষাদের উপস্থিতি। সোহা ছোট শ্বাস টানে এবারে। স্বচ্ছর চুলে হাত বুলিয়ে দিতে দিতে উত্তর দেয়, আলো নিভিয়ে চোখ বুজে শুয়ে থেকে কি এসবই ভাবছিলেন? স্বচ্ছ তখনও চোখ বুঝে আসছে, গম্ভীর স্বরে বলে, যেটা বলেছি তার উত্তর দাও। তোমাকে আমার চাইতেও অন্য কেউ আরো বেশি ভালো রাখতে পারবে। ওই রোহান পারবে? কি হলো বলো? সুহা হাসে এবারে, মৃদু হাসি। স্বচ্ছর মাথায় গতিশীল হাতটা স্থির করে উত্তর দেয়, অন্য কেউ তো চাইলে আপনার চাইতেও শত সহস্র গুণ ভালো রাখতে পারবে স্বচ্ছ, কিন্তু সে শত সহস্র গুণ ভালো রাখলেও আমি ভালো থাকবো কিনা তা হলো প্রশ্ন, বুঝলেন? স্বচ্ছ তখন বোকার মতো চোখ মেলে তাকায়, শুধায়, ভালো রাখলে ভালো থাকবেনি বা কেন? কারণ মানুষ যার সাথে ভালো থাকতে চায় তাকে না পেলে অন্য কারোর সাথে মন থেকে ভালো থাকতে পারে না। পারলেও হয়তো পরবর্তীতে মানিয়ে নিতে নিতে ভালো থাকতে হয়। স্বচ্ছ মুহূর্তেই ফের প্রশ্ন ছুড়ে, তুমি কি আমার সঙ্গে ভালো থাকতে চাও না সুহাসিনী? সুহা উত্তর দেয় না। যদি সে বলেও থাকতে চায়, তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে স্বচ্ছ কি তা বিশ্বাস করবে? সুহা নীরব দৃষ্টিতে চেয়ে থাকে কিছুটা ক্ষণ, উত্তর দেয় না। কারণ তার ভাবনা মতে স্বচ্ছ হয়তো তাকে সেদিনকার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করে। হয়তো ভাবে সেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে, না হলে সেদিন ওভাবে জিজ্ঞেস করতো তাকে। অথচ সুহা তো এই স্বচ্ছ নামক মানুষটার এইটুকু ক্ষতির কথাও ভাবতে পারে না, এইটুকু খারাপ হোকও চায় না। সুহা কিভাবে বুঝাবে তা? সুহার মন খারাপ হয় স্বচ্ছ তাকে এমনটা ভাবে ভেবে। তাই তো প্রসঙ্গ পাল্টিয়ে উত্তর করলো, মাথা ব্যথা করছে আপনার? তাহলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমান।
স্বচ্ছ সুধায়। এড়িয়ে যাচ্ছ তুমি। সুহা ক্লান্ত চাহনিতে তাকায়, একটু হেসে বলে, কারণ আপনার খুঁজতে থাকা সেই প্রশ্নের উত্তরটা না পাওয়া অবধি আপনি আমাকে দোষী ভাববেন স্বচ্ছ। অ্যাক্সিডেন্টের পেছনের মানুষটা আমিই ভাববেন। এদিকে আমার কাছেও তো কোনো উপযুক্ত প্রমাণ নেই বলুন। আপাতত আপনার চোখে আমি এক প্রকার খুনি হিসেবেই আছি, তাই না? আর সেই খুনি আপনার সাথে ভালো থাকতে চায়। এটা শুনলে আপনি হাসতেন, ভাবতেন আমি অভিনয় করছি, তাই এড়িয়ে গেলাম। কারণ সত্যিটা বললেও আপনি পাত্তা দিবেন না। স্বচ্ছ মুহূর্তেই সুধায়। তোমায় অবিশ্বাস করিনি আমি, তোমায় খুনিও ভাবিনি সুহাসিনী, ট্রাস্ট মি। সুহা হাসে। এই পর্যায়ে কণ্ঠ রোধ হয়ে আসে, কান্না পায়। নিজেকে বিনা দোষে অভিযুক্ত হিসেবে দেখছে সে। স্বচ্ছ বিনা কারণেই তাকে অভিযুক্ত করে এড়িয়ে যাচ্ছে কি নির্ধারণ ভাবে। তাহলে এই 1 মাস এতটা ভালোবাসা দেখানোরই কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? সুহা কান্না আটকানো স্বরে উত্তর দেয়, কিন্তু আপনার কাজকর্ম বোঝাচ্ছে যে আপনি আমায় অবিশ্বাসী করছেন স্বচ্ছ। সত্যি বলবো, আমি আপনাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না স্বচ্ছ। আমি মারার হলে আপনাকে সরাসরি মারতাম। আমার স্বভাবে অতটা বেইমানি নেই যে আমি আপনাকে ওভাবে মারতে চাইবো। স্বচ্ছ হাত বাড়ায় এবারে। সুহার গালের পাশে এক হাত রেখে বলে, তোমায় তো এই জন্য দোষারোপ করিনি সুহাসিনী। আমি জানি তুমি আমায় মারার কথা ভাবতে পারো না, আমি জানি তুমি আমার ক্ষতি করবে না সুহাসিনী। সুহার এই পর্যায়ে সত্যিই কান্না পেল যেন, চোখ টলমল করে। সুহা নিজেকে এতটা ভঙ্গুর হিসেবে বোধহয় কখনোই কল্পনা করেনি। কখনোই এভাবে কারোর সামনে কেঁদে ফেলা মেয়ে হিসেবে ভাবেনি সে। তবুও কেঁদে দিল। চোখ গড়িয়ে পানি পড়ল। নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপনের জন্যই বলল, আমি সত্যিই আপনার ক্ষতি করতে চাই না স্বচ্ছ, কখনোই চাই না। সেখানে আপনাকে মেরে ফেলার কথাটা ভাবা তো আমার জন্য দুঃসাধ্যময় কাজ। আমি যা করিনি তার জন্য আমি শাস্তি পাচ্ছি, তবুও কেন আমায় শাস্তি পেতে হবে বলুন? তোমায় শাস্তি দেওয়ার কথা ভাবতে পারি না আমি সুহাসিনী, তুমি তো প্রাণ হও আমার। সুহা এই পর্যায়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। উঠে যেতে নিতেই স্বচ্ছ সুহাকে উঠতে দিল না। উল্টো সুহার কোলে মাথা রাখে এগিয়ে। সুহার হাতটা মাথায় রেখে শোধায়, হাত বুলিয়ে দাও, তোমার কান্না সুন্দর বোধ হচ্ছে না সুহাসিনী। সুহা অন্য পাশ ফিরে কান্না থামাতে চায়, চোখ মুছে বলে, আমি এতটা অবহেলা বোধহয় নিতে পারছি না, সত্যিই পারছি না। স্বচ্ছ চোখ বুঝে 2 হাতে সুহার কোমর আঁকড়ে ধরে মাথা রাখে সুহার কোল ঘেঁষে বলে, তোমায় অবহেলা করার সাধ্য নেই আমার। সুহা আচমকাই বলে, আমার সাথে কি গেম খেলছেন? আবারও ভালোবাসার জালে ফাঁসিয়ে চ্যালেঞ্জে বিজয়ী হয়ে পালিয়ে যাবেন, রাইট? 1 মাস নিশ্চয়ই আমাকে আপনার প্রতি দুর্বল করার চেষ্টা চালিয়েছেন, তাই না? স্বচ্ছ এবারে হাসে বলে, তুমি অত বিশ্বাস করছো না আমায়? আপনি আমার উপস্থিতি পছন্দ করেন না স্বচ্ছ, এড়িয়ে যান আমায়। স্বচ্ছ হাসে সুধায়, তুমি আজকাল ধরা দিয়ে দিচ্ছ, ছোঁয়ার অধিকার দিচ্ছ নিজ থেকেই, আশেপাশে থাকছো, এড়িয়ে না গেলে তো বিপদ আমারই বলো। সুহা এই পর্যায়ে টান টান গলায় সুধায়, দূরে থাকলেই খুশি? উত্তর আসে, তুমি তো দূরেই থাকতে চাইলে সবটা সময়, তাই সুযোগ দিলাম আপাতত, পরবর্তীতে ছাড় দিব না আর সুহাসিনী। সুহা চুপ থাকে। স্বচ্ছ ততক্ষণে সুহার হাতটা মাথায় চেপে রেখে ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, মাথায় হাত বোলাও, বড্ড যন্ত্রণা। আবিরদের বাসা থেকে হুট করেই ছুটিদের বাসায় বিয়ের প্রস্তাব আসলো। বিয়েটা ঠিক করে রেখে ছেলে দেশে ফিরলেই বিয়েটা সম্পন্ন করবে এমনটাই প্রস্তাব রাখা হলো। ছুটির বাবা মা দুজনেই এই প্রস্তাবে খুশি হলেন। জানেন তারা যে তাদের বোকা মেয়েটি কবে থেকে এই আবির ছেলেটাকে মন দিয়ে বসে আছে। এতকাল যে এত বিয়ের প্রস্তাব কিংবা পাত্রপক্ষকে উপেক্ষা করে এসেছে তাও যে কেবলই এই আবির ছেলেটার জন্য তা তাদের জানা কথা। তাই তো আবিরদের বাসা থেকে বিয়ের প্রস্তাব পেয়ে খুশি হয় দুজনে। খুশি না হওয়ারও তো কারণ নেই। ছেলে ভালো, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছে, পাশাপাশি আয়ও করছে, সুন্দর ফিউচার, তার উপর পাশাপাশি বাসা। মেয়ে যদি দেশেই থাকে তো তাদের কতটা সুবিধা হবে। দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় মেয়েকে চোখে চোখে দেখতে পারবেন। ছুটির বাবা মা সবটা বুঝে শুনে এক লাফে রাজি হতে গিয়েও শুধুমাত্র মেয়ের মত নেওয়ার জন্যই ওনারা কিছু জানালেন না শেষমেশ। অবশেষে ছুটির বাবা তোফায়েল আহমেদ যখন বাড়ি ফিরলেন তখন আস্তে ধীরেই ছুটিকে সবটা খুলে বললেন। ভাবলেন তার মেয়ে খুশিতে এক লাফ মেরে জানাবে যে সে রাজি, অথচ ঘটল ভিন্নটাই। তোফায়েল আহমেদের আশায় 1 বালতি জল ঢেলে দিয়েই ছুটি জানায় সে আবির ভাইকে পছন্দ করে না।
আবিরকে সে বিয়েও করতে চায় না। আকস্মিক এই উত্তরটার পরেও ছুটির মা খুব বোঝালো ছুটিকে, কিন্তু বিশেষ লাভ হয়নি। ছুটি নিজের সিদ্ধান্তেই স্থির থাকলো। উল্টে জানালো মাসখানেকের মধ্যেই সে বিয়ে করবে, তাও অন্য ছেলেকে। বাবা মা যেন পাত্র দেখে তার জন্য। আকস্মিক ছুটির এহেন সিদ্ধান্তে তার পরিবার বিস্মিত হলেও মেনে নিল। ইনিয়ে বিনিয়ে আবিরের পরিবারকে জানালো যে ছুটি রাজি নয় বিয়েটায়। ব্যাস, এই খবরটা পৌঁছে গেল আবিরের কানেও। আবির ততক্ষণে রেগে আগুন। দুইবার বিয়ের প্রস্তাবে না করেছে ছুটি। আবির সে অপমান সহ্য করতে না পেরে হুড়মুড় করে কল দেয় ছুটিকে। অপর পাশ থেকে কল রিসিপ্ট না হওয়াতে রাগ দ্বিগুণ হয় তার। অবশেষে শেষমেশ যখন রিসিপ্ট হয় তখনই রাগে ধমক মেরে বলে, বাপ দেখাচ্ছিস আমার সঙ্গে ছুটি, অবহেলা দেখাচ্ছিস। এতকাল যে আমি তোকে অবহেলা করেছি তার প্রতিশোধ নিতে চাইছিস, নাকি অন্য কাউকে ভালো লেগেছে, আমার প্রতি আর মন টানছে না, তাই তো? আজ শহরে রোদ উঠেছিল কড়া ভাবেই। গরমে নাজেহাল অবস্থা। ভ্যাপসা গরমে সারাদিন ঘামে নাজেহাল অবস্থা হলেও রাতে স্বস্তি মিলেছে এক পশলা বৃষ্টির মাধ্যমে। ছুটি অবশ্য সেই বৃষ্টিতে রাতের আকাশ মাতিয়ে ভিজে এলো। আজ অনেকটা দিন পর আবারও ঝুম বৃষ্টিতে গা ভেজাচ্ছে সে। আজ অনেক দিন পর আবারও বর্ষণের প্রতিটা কণা তাকে ছুঁয়ে যাচ্ছে তারই চোখে অশ্রুকণার সঙ্গে। ছুটি মনে পড়ে সর্বশেষ বৃষ্টি ভেজার মুহূর্তটুকু। আবির ভাইও ছিল সেদিন, খুব শাসিয়েছিল, সাথে নিজের পরনের ব্লেজারটাও খুলে দিয়েছিল। ছুটি তাচ্ছিল্য করেই হাসি এবার। যাকে চেয়েছিল তাকে তো পেলই না, উল্টে তার ব্লেজারটা তার কাছে থেকে গেল। সেদিন যে আবির ভাইকে সে দেখলো, এরপর আর দেখা হলো না মানুষটাকে। এরপর আর সরাসরি দাঁড়িয়ে কথা বলা হলো না। ছুটি বৃষ্টি শেষে ভিজে ছুপছুপে হয়ে যখন বাসে ফিরল তখনই ভেজা গায়ে থাকা অবস্থাতেই দেখতে পেল ফোনে অনেকগুলো কল এসেছিল, তাও আবিরেরই। হয়তো বিয়ের প্রস্তাবের প্রত্যাখ্যানের বিষয়টা এতক্ষণে কানে গিয়েছে, নয়তো এতগুলো কল দিত। ছুটি কল রিসিপ্ট করে। কিছু বলার আগেই ওপাশ থেকে ধমকের সুরে কথা আসে। ছুটি এবারে হাসে, আরাম করে ভেজা গায়ে গিয়ে ব্যালকনিতে বসে। পরপরই উত্তরে বলে, আবির ভাই, আপনাদের প্রস্তাব না করেছি তাই গায়ে লেগেছে খুব। তবে একটা সত্যি বলে, আপনার বন্ধুরা বোধহয় সবাই সেম সেম, তাই না? অপর পাশ থেকে আবির রেগে উত্তর করে, তুই আমার বন্ধুদের কয়েকজনকে চিনিস, আর একজনকে চিনে কথাটা বলেছিস। ছুটি ফের হাসে, উত্তর করে, যে দুজনকে চিনি সেই দুজন একজনও এমন ভুল করেছিল অতীতে। সোয়া প্রস্তাব নাকচ করে ইগোতে লেগেছিল আপনার বন্ধুর, যার কারণে সোয়াকে প্রেমে ফাঁসিয়ে বিয়েটা করে প্রতিশোধ দিয়েছিল। আমার মনে হয় আপনিও বোধহয় একই কারণে এমন রেগে আছেন এই মুহূর্তে, তাই না? আমির এই মুহূর্তে এসে রাগ থামিয়ে শান্ত হয়ে গেল। ছুটি তাকে স্বচ্ছ সঙ্গে তুলনা করছে কেন? নিশ্চয়ই এমনি এমনি নয়। আমি হুট করে আবিষ্কার করলো এতকাল সে যে ভয়টা পেয়েছিল তাই যেন সত্যি। ছুটি সত্যিই পাল্টে যাচ্ছে, সত্যিই ছুটি দূরে সরে গিয়েছে। এই মুহূর্তে এসে আবিরের মনে হয় ছুটি সত্যিই তাকে আর চায় না। আবির নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়েই গম্ভীর স্বরে বলে, আমাকে তোর সচ্চর মতো মনে হচ্ছে। কেন ছুটি, কেন মনে হচ্ছে আমি বিয়ে নিয়েও হ্যাঙ্গামো করেছি? ছুটি এই পর্যায়ে চোখ বুঝে ফোন কানে নিয়ে একগুচ্ছ অভিযোগ ঢেলে বলে ওঠে, আপনাকে তো স্বচ্ছ বাড়ি থেকেও জঘন্য মনে হয় আমার। অন্তত আপনার বোন এমন একজন মেয়ের অনুভূতি নিয়ে খেলেছে যে মেয়েটা তখনও ওনার প্রতি অনুভূতি জানানে, শুধু প্রস্তাব নাকচ করেছিল মেয়েটা। বিনিময়ে উনি মেয়েটার মনে তার জন্য অনুভূতির জন্ম দিয়ে প্রতিশোধ নিয়েছিল কেবল। আর আপনি, যে মেয়েটা আপনার প্রতি এতটা অনুভূতির প্রবল, এতটা সময় যাবৎ আপনার প্রতি দুর্বল, আপনি নিজে জানে সে কতটা পাগল ছিল আপনার জন্য। আর আপনি স্বার্থ পূরণের জন্য অনুভূতিটাকে ব্যবহার করেছিল। খুব জঘন্য নয় বলুন? আবির বিস্ময় নিয়ে তাকায় এবারে। সে ব্যবহার করেছে, সত্যিই ব্যবহার করেছে। কিন্তু সত্যিটা তো হলো সে ব্যবহার করেনি, উল্টে অনেক আগ থেকেই সে ছুটিকে ভালোবেসেছিল, শুধু প্রকাশ করেনি। সাদাফ যখন ছুটির অনুভূতিটাকে ব্যবহার করতে বলেছিল তখনও তো সে এসবে রাজি হয়নি। তাহলে ছুটি এই কথাটা কেন বলল তাকে? আবির মুহূর্তেই শুধালো, আমি ব্যবহার করেছি তোর অনুভূতিকে। ছুটি কঠিন স্বরে উত্তর করে, জানি না, নিজেকে প্রশ্ন করুন। আবিরের এই মুহূর্তে অসহায় লাগে। কোথাও যে ছুটি তাকে ভুল বুঝছে তা তো সে বুঝতে পারছে, কিন্তু কোন বিষয়ে? সে তো এমন কিছু করেনি। আবির দীর্ঘশ্বাস ফেলে, বোঝানোর ন্যায় বলে, আমি তোর অনুভূতিকে ব্যবহার করিনি ছুটি,
বরং যখন তোর অনুভূতি ব্যবহারের জন্য সাফাত আমার বলেছিল তখন আমি তার বিরুদ্ধেই বলেছিলাম। তুই একটা গর্বত ছুটি, আজে বাজে কিছু ভেবে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবি না। আমি খুব জেদি আবির ভাই, শুধু আপনার ক্ষেত্রে আমি বোকা ছিলাম। মনে হতো আমার মতো নরম মনের সহসল মেয়ে বুঝি দুনিয়াতেই নেই, কিন্তু কিছু ক্ষেত্রে আমি অতিরিক্ত জেদিও আবির ভাই।